আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের পড়াবো কালিমা বা শব্দ। কালিমা কাকে বলে, কালিমা কয় প্রকার এবং কালিমার উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে ডিটেইলসে বলবো। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে বলছে কালিমা কাকে বলে। কালিমা কাকে বলে বলছে কয়েকটি আরবি বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আরবিক ভাষায় বলা হয় কালিমা, বাংলা ভাষায় বলা হয় শব্দ এবং ইংরেজি ভাষায় বলা হয় ওয়ার্ড। বুঝতে পেরেছো? ইংরেজি ভাষায় বলা হয় ওয়ার্ড। তাহলে আমরা কালিমা কাকে বলে বুঝতে পারলাম। কালিমা কাকে বলে বুঝতে পারলাম। কয়েকটি বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা বলবো আরবি ভাষায় কালিমা, বাংলা ভাষায় বলবো শব্দ এবং ইংরেজি ভাষায় বলবো ওয়ার্ড। যেমন কয়েকটি বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে কালিমা বলে। আমরা এখানে একটা লিখলাম, আমরা এখানে লিখেছি কালামুন। কালামুন শব্দের অর্থ কলম। তাহলে এখানে পাশাপাশি কয়েকটি বর্ণ বসে একটি শব্দ তৈরি হয়েছে। একটি বর্ণ কাফ, একটি বর্ণ লাম, একটি বর্ণ মিম। তাহলে যখন তিনটি বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করলো কালামুন মানে কলম, তখন আমরা একটা শব্দ পেলাম। বুঝতে পেরেছো? এবার কালিমা বা শব্দের তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। তার মধ্যে এক নম্বর হলো কি? এক নম্বর ইসিম। এক নম্বর হলো ইসিম। দুই নম্বর কি? দুই নম্বর হলো ফেল। দুই নম্বর কি? দুই নম্বর ফেল। তিন নম্বর কি? তিন নম্বর হলো হার্ফ। তিন নম্বর কি? হার্ফ। কালিমা বা শব্দ থেকে আমরা বুঝতে পারলাম কালিমা বা শব্দ কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো ইসিম, দুই নম্বর হলো ফেল, তিন নম্বর হলো হার্ফ। এবার আমরা জানবো ইসিম কাকে বলে। ইসিম হলো কোনো বস্তু, স্থান, জায়গা, ব্যক্তির নাম বোঝায়, তখন তাকে আমরা বলবো ইসিম। বুঝতে পেরেছো? ইসিম কাকে বলবো আমরা? যে কোনো জায়গা, বস্তু, ব্যক্তি ইত্যাদির নাম বুঝাবে তখন আমরা তাকে বলবো ইসিম বলবো। যেমন রাজাপুর, রাজাপুর একটি স্থানের নাম, তাহলে আমরা কি বলবো? এটি কিসের নাম? স্থানের নাম, তাহলে এটি হলো ইসিম। রোহান, রোহান কিসের নাম? একটি ব্যক্তির নাম, তাহলে সেটা হয়ে গেল ইসিম। বুঝতে পেরেছো? একটি হলো জায়গার উদাহরণ, একটি হলো ব্যক্তির উদাহরণ। এবার বস্তুর উদাহরণ কি হবে? টেবিল, বেঞ্চ, কলম, খাতা ইত্যাদি, এগুলো হলো বস্তুর উদাহরণ। বুঝতে পেরেছো? তারপরে এক নম্বর হয়ে গেল। এবার দুই নম্বর হচ্ছে ফেল। দুই নম্বর কি? ফেল। ফেল কাকে বলে? যে পদ বা শব্দ দ্বারা কোনো কিছু হওয়া, করা, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝায়, তিনটি কালের মধ্যে একটি কাল পাওয়া যায়, তখন তাকে আমরা বলবো কি বলবো? ফেল বলবো। তখন কি বলবো? ফেল বলবো। ফেলের একটি উদাহরণ যেমন আনা আজহাবো, আমি যাব। আনা আজহাবো, আমি যাব। এখানে যাবোটা হচ্ছে ফেল, যাবোটা কি? ফেল। আর আনা হচ্ছে কি? ফাইল। আমি যাব মানে আমি হলাম ফাইল, যাবোটা হলো ফেল বা কাজ। বুঝতে পেরেছো? তারপরে হুয়া জারাবা, সে মেরেছে, তাহলে এখানে ফেল কোনটা হবে? ফেল হবে জারাবা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দুই নাম্বার হয়ে গেল। এবার তিন নাম্বার হলো হার্ফ। তিন নাম্বার কি? হার্ফ। হার্ফ কাকে বলে? যে বর্ণ বা শব্দ নিজে অন্য শব্দ ব্যতীত অর্থ প্রকাশ করতে পারে না। যে বর্ণ বা শব্দ অন্য শব্দ ব্যতীত নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে হার্ফ বলা হয়। অথচ তাদের নিজস্ব অর্থ রয়েছে, তাদের নিজস্ব অর্থ রয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাদের বলা হয় হার্ফ। যেমন কয়েকটি উদাহরণ দেখো। এখানে হচ্ছে এক নম্বর উদাহরণ হচ্ছে আলা। এক নম্বর উদাহরণ কি? আলা। এর মানে হচ্ছে উপরে। এর মানে কি? উপরে। আলা মানে
উপরে। তারপরে হচ্ছে 2 নম্বর উদাহরণ হচ্ছে ফি। ফি মানে মধ্যে। ফি মানে কি? ফি মানে হচ্ছে মধ্যে। তারপরে ওয়া মানে এবং। ওয়া মানে এবং। এখানে যে আমরা 3টি উদাহরণ দিলাম, আলা, ফি এবং ওয়া, তাহলে আমরা যে এখানে হারফের 3টি উদাহরণ পেলাম, একটি হলো আলা, একটি হলো ফি এবং একটি হলো মধ্যে। আলা মানে উপরে, আলা মানে উপরে, ফি মানে মধ্যে, ওয়া মানে এবং। এদের নিজস্ব অর্থ রয়েছে, এদের নিজস্ব কি রয়েছে? অর্থ রয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারছে না। বুঝতে পেরেছো? এখানে যদি অন্য একটি শব্দ ব্যবহার করি, আলা সাজারে, আলা মানে উপরে, সাজারে মানে গাছ, গাছের উপরে। এখানে যদি আমরা ফির সঙ্গে একটি শব্দ যদি যুক্ত করে দিই, ফিল বাইতে, বাড়ির মধ্যে, ফিল মাদ্রাসাতে, বিদ্যালয়ের মধ্যে, এবং ওয়া হুয়া এবং ওই, এবং ওই, তাহলে মনোভাব, সম্পূর্ণ মনোভাবটা প্রকাশ পাচ্ছে। যে হার্ফ নিজের অর্থ প্রকাশ করতে গেলে অন্য শব্দের প্রয়োজন হয়, অন্য শব্দের সাহায্যের দরকার, তাকে বলা হয় হার্ফ। বুঝতে পেরেছো? আজকে এই পর্যন্ত ক্লাস হলো। এরপরে ইনশাআল্লাহ আরো আমরা আরবিক ক্লাস নিয়ে আসবো। আজকের জন্য এখান থেকে আসসালামু আলাইকুম।